গুরুদেবকে প্রণাম জানাই। এখানে উপস্থিত পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম, পরেশাত্মানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম, দেবু মহারাজকে প্রণাম, রূপম মহারাজকে প্রণাম জানাই। ডালিয়া ম্যাডাম আছেন, ম্যাডামকে নমস্কার জানাই, প্রণাম জানাই। মাতাজিরা আছেন এবং অন্যান্য সিনিয়র যারা আমার এখানে আছেন, সবাইকে আমার প্রণাম। আর আমি এখানে বহুদিন থেকেছি, এই কাশীপুরদান বাটিতে থাকার সৌভাগ্য হয়েছে। সেই হিসাবে আশ্রমের যারা স্বেচ্ছাসেবক আছেন বলছি না, সবাইকে তুমি করে বলতাম, সেজন্যই বলছি আছো, সবাইকে আমার নমস্কার। আজকে মানে কি বলবো সেটা ঠিক বুঝতে পারছিলাম না, তাই জন্য লিখে নিয়ে এসেছি কিছু জিনিস। আমার খুব সৌভাগ্য হয় 2013 সাল থেকে কর্মস্থান পরিবর্তনের জন্য আমি এখানে আসি। সুদীপ্ত মহারাজের সঙ্গে অনেক ছোটোবেলা থেকে পরিচয়, তখন আমি ক্লাস 6-এ পড়ি, সেই সময় থেকে পরিচয়। তো সেই হিসাবে দেখা করতে এসেছিলাম সুদীপ্ত মহারাজের সঙ্গে, পরেশাত্মানন্দজি মহারাজের সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখা করতে এসে ছোটোবেলায় যখন হোস্টেলে বা এখানে থেকেছি, তখন আমাদের নিয়ম ছিল বড় মহারাজকে প্রণাম করা। তো সেই হিসাবে বড় মহারাজকে প্রণাম করতে যাই। সেটাই যে আজকে জীবনের একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে, সেটা বুঝে উঠতে পারিনি। মহারাজের কাছে আমি প্রথম আসি এখানে 2013 সালে অক্টোবর নভেম্বর মাসে। তারপরে 12 সালে আসি। তারপরে 13 সালে থেকে আসা শুরু হয় আমার এখানে, নিয়মিত আসা শুরু হয়। কেন বিভিন্ন রকম আশ্রমের যে কাজগুলো থাকে, সেই কাজগুলো দায়িত্ব পড়তো, সেই কাজগুলোকে করার জন্য আসা শুরু হয়। করতে করতে হঠাৎ ইচ্ছে হলো যে দীক্ষা নেব। আমি তখন সুদীপ্ত মহারাজকে ফোন করি যে মহারাজ আমি দীক্ষা নিতে চাই। প্রসাদ তুই দীক্ষা নিয়ে কী করবি? না আমি দীক্ষা নেব। তো বলে না থাক, এখন মহারাজ ব্যস্ত ছিলেন হয়তো, সেই সময় ফোনটা কেটে দেন। তো বড্ড অভিমান হলো যে মহারাজ কথা না শুনে রেখে দিলেন। তারপরে হঠাৎ নিজেই ফোন করে মহারাজ বললে, ঠিক আছে 6 তারিখ ডিসেম্বরে ডেট আছে, তুই কি আসতে পারবি? চলে আসিস। আমি বললাম আচ্ছা মহারাজ চলে আসবো। তারপরে আবার একদিন পর বলে না তোর তো কলেজ আছে, তুই 8 তারিখ আসিস। ঠিক আছে। তো রবিবার ছিল, 8 তারিখে দীক্ষা হয় ডিসেম্বরে 2013। সেই সময় এখানে একটা এক্সিবিশন হচ্ছিল 14 সালে, যারা হয়তো এসছেন তারা দেখেছেন। ওইদিকে ঠাকুরঘরের পূর্ব দিকে একটা এক্সিবিশন হচ্ছিল সেই সময়। তো এক্সিবিশনের দায়িত্বটা পড়লো আমার হাতে, যে ওটাকে সাজাতে হবে। তো আমার সেই সময় থাকা শুরু হলো এখানে। মজার ব্যাপার, 8 তারিখে দীক্ষা হলো, আর 14 বা 13 তারিখ থেকে আমার দায়িত্ব পড়লো যে আমি এখানে থেকে ওটাকে যেন করি, ওটা যেন এক্সিকিউট করি। এবং 23 তারিখ মার তিথি পুজো ছিল, এবং সেটা 5 তারিখ পর্যন্ত এক্সিবিশনটা চলে। তো এক্সিবিশন চলাকালীন আমি যথারীতি আছি, আশ্রমে আসছি, ওদিকে যাচ্ছি, ঘোরাঘুরি করছি, কখনো কর্মস্থানে যাচ্ছি। এই মেন গেট যেটা দিয়ে আমরা ঢুকি আর কি, এখান দিয়ে, সেখান থেকে আশ্রমে আর কি যেখানে ঢুকি, সেখানে আমি ওখানে ঘুরছি। মহারাজ এসছেন, হঠাৎ করে হাতটা এরম বাড়িয়ে দিলেন। আমি তো থতমত খেয়ে গেলাম, কেন হাত বাড়িয়ে দিচ্ছেন এরম করে, কি ব্যাপার? তা আমি কিছু না বুঝেই হাতটাকে ধরতে যাই, আর ধরেই হাতটা পড়ে গেল। তখন বুঝলাম যে গুরুর বল নেওয়া অত সহজ নয়, মানে সেটা এখন বুঝছি, তখন বুঝিনি। তখন আমি রীতিমতো ভীত সন্ত্রস্ত যে কী করবো আমি। তো মহারাজ পুরো ওনার শরীরের বলটা হাতের উপর দিয়ে দিলেন। তারপরে আমি ওটাকে ধরলাম, দিয়ে হাঁটতে শুরু করলেন। মজার ব্যাপার, মহারাজ একটু একটু এগোচ্ছেন আর আমাকে তখন প্রশ্ন করছেন, কারণ তখন এক্সিবিশনটা হচ্ছে, মায়ের তিথি পুজো, সামনেই কল্পতরু উৎসব, সব সাজানো হচ্ছে। আচ্ছা এখানে কেন লাইটটা লাগিয়েছে? আমি বললাম মহারাজ এখানে মনে হয় রিফ্লেকশনটা ভালো হবে।
তখনও তো মহারাজের সম্বন্ধে এত কিছু পড়িনি, যে 1950 সালে সেই সময় মহারাজ ছবি তুলতে পছন্দ করতেন, উনি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, উনি এগুলো জানেন। আমি জানি মহারাজ মানে মহারাজ, যেরকম আমরা সবাই জেনে থাকি, আমিও তাই জানি, যদিও ছোটোবেলা থেকেই মহারাজদের কোলে পিঠে মানুষ, কিন্তু ওই জানি মহারাজ মানেই মহারাজ আর কি, মানে তারপরে আর কি আর জানার প্রয়োজন বোধ কোনোদিনই করিনি, তো তখনও করিনি। তো মহারাজ বললেন, আচ্ছা লাইটটা চোখে পড়বে না মায়ের পুরো? আমি বললাম, হ্যাঁ মহারাজ পড়তে পারে, ঠিক আছে আমি বলে দেবো যে ওটা একটু সরিয়ে দিতে, তাহলে তখন যে লাইটম্যান ছিল তাকে বলে দেওয়া হয়। তো মহারাজ এরম করে গেলেন এবং উনি পুরো এক্সিবিশনটা ঘুরছেন, তখন দেখছেন এবং এক পা করে এগোচ্ছেন, পুরোটা পড়ছেন এবং পুরো ভরটা আমার হাতের উপর দিয়ে আছেন। আমি না মানে কি করব ঠিক বুঝতে পারছি না, মানে মহারাজ ভরটা দিয়ে আছেন, পড়ছেন, আমি একটু পড়ছি, একটু ভাবছি মহারাজ এতটা পড়বে না আবার, এটাও ভাবছি মনে মনে, কিন্তু যা সত্যি তাই বলছি। আচ্ছা তাও দেখছি মহারাজ পড়ছেন, আবার এক পা এগিয়ে গেলেন, আবার বললেন, এরম করে প্রায় 1.5 ঘন্টা মহারাজের সঙ্গে ঘুরলাম। ঘুরে মহারাজের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, এগুলো এসব হতে থাকলো। এর মধ্যে যেটা আর একটা মজার ব্যাপার হলো যে ঠিক জানুয়ারি 14 সালের জানুয়ারিতে 2 তারিখে আমি এখন যেখানে চাকরি করছি তার জন্য আমার কাছে আসলো যে তুমি চাকরি পেয়েছো, তুমি জয়েন করতে পারো। 2 তারিখে মহারাজের কাছে গেলাম। 1 তারিখ কল্পতরু উৎসব ছিল, নেচে নেচে বেরিয়েছি গোটা আশ্রমে। 2 তারিখে গিয়ে মহারাজকে বললাম, মহারাজ আমি এখানে চাকরি পেয়েছি, আমি জয়েন করতে যাচ্ছি। কিসে চাকরি, কোথায় চাকরি করবে, কি করবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছি যে মহারাজ এটা অ্যাপয়েন্টমেন্টটা, মহারাজ পুরো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বললেন, আমিও পড়িনি মনে হয় এখনও, কিন্তু মহারাজ কিন্তু গোটাটা বললেন। আমি শুধু প্রথম 2 লাইন পড়েছি যে হ্যাঁ ইউ আর মানে অ্যাপয়েন্টেড ফর দিস পোস্ট, ব্যাস, আর আমি পড়িনি। মহারাজ কিন্তু গোটাটা পড়েছেন। মহারাজ পড়লেন, আমি দেখলাম যাক মহারাজ পড়েছেন যখন আমি নিশ্চিন্ত, আর দরকার নেই। তো যাই হোক, ওনার কৃপাতে এখনও ওখানেই আছি। তারপরে আরও মজার ঘটনা ঘটেছে। 16 সালে গবেষণাপত্র জমা দেওয়ার সময়তে বাইন্ডিং করে আমি এখানেই এসেছি, মানে তখন মোটামুটি এখানেই যাতায়াত করি, থাকি। মহারাজকে বলছি মহারাজ আসবে আজকে দেখাতে, ঠিক আছে এসেছি, মহারাজের হাতে দিয়েছি। ওখানে প্রায় 165 পেজ ছিল। মহারাজ প্রতিটা পেজ উল্টাচ্ছেন, আচ্ছা ছবিটা এরকম কেন আছে, এখানে এটা কেন লিখেছো, এটা কেন, কি করেছো, মোটামুটি মহারাজ সব কি করেছি। আমার ভাইবাটা ওখানেই হয়ে গেল, মিনিট 15 মহারাজ ভাইবা নিলেন, তো আমি খুশি। তারপরে ওটা আমি পরের দিন যখন আমার সুপারভাইজারকে জমা দিতে যাই, সুপারভাইজার বলছেন এখানে তো ওটা ভুল লেখা আছে। তো কি হয়েছিল যে ইন্ট্রোডাকশানে কিছু ভুল টাইপ হয়ে গেছিলো, মানে পুরোনো টাইপটাই এডিট যেটা করা হয়েছে সেটা না হয়ে পুরোনোটাই দেওয়া হয়ে যায়। মনে একটা সাংঘাতিক তখন শক্তি এসে গেছে। আমি দেখেছি মহারাজের কাছে থাকলে আমার ভুল কিছু হবে না। মহারাজ আমাকে সুপারভাইজার বলছেন না এটা প্রিন্ট করো, আমি বললাম না স্যার প্রিন্ট করবো, আচ্ছা দেখছি, জমা তো দিই তারপর দেখা যাবে। বলে জমা দিলে যদি কিছু গণ্ডগোল হয়, না না স্যার জমা দিয়ে দিই। জমা দিলাম, বেরিয়েও গেলাম। কিন্তু আমার এই একটা কেন জানি না একটা অদ্ভুত বিশ্বাস শুরু হয়ে গেছিলো তখনই, যে মহারাজ যদি কিছু করেন তাহলে আর আমাকে মানে পিছনে তাকাতে হবে না। এই করতে করতে আসলো 17 সাল। ঢাকাতে আমরা যাই, ঢাকা 100 বছর পূর্তি উপলক্ষে নিমন্ত্রণ পাই। তো আমি মহারাজকে বলি আমি যাব, তো ঠিক আছে ওখানে গেলাম। তো প্লেনে যখন যাওয়া হচ্ছে, তৎকালীন যিনি ওনার সেবক ছিলেন আর একজন, উনি খেতে দিচ্ছেন, বলছেন আমি এখন খাবো না। 8 ঘন্টার ফ্লাইট, জাস্ট উঠতে না উঠতে বসতে না বসতেই নামিয়ে দেয় ঢাকায়, মানে এত কাছাকাছি। তো ঠিক আছে ওখানে গেলাম। গিয়ে মহারাজের প্রথম চিন্তা, আচ্ছা তোদেরকে তো এখানে থাকতে দেয়নি, তোদেরকে একটা হোটেলে থাকতে দিয়েছে, ভাবা যায়। মানে আমি না এই জিনিসগুলোকে মহারাজের অসম্ভবভাবে ফিল করি, যে মহারাজ আমাকে বলছেন, আমরা আরও 3-4 জন ছিলাম, যে তোদেরকে কিন্তু হোটেলে থাকতে দিয়েছে, আমাদের এখানে থাকতে দেয়নি, জায়গা হয়নি। আমি বললাম যে মহারাজ এখানে তো আমরা ওখানে ঘুমাতে যাব, থাকবো তো এখানেই, দিনের বেলা তো আপনার ঘরেই ওখানে অনেকটা বড় জায়গা আছে, ওখানে থাকবো, আর না হলে এদিক ওদিক ঘোরাঘুরি করবো, সারাদিন অনুষ্ঠান চলবে, রাত্রির প্রায় 10টা-11টা পর্যন্ত। ঢাকাতে কোনো টাইম বাউন্ডিং ছিল না, মানে অনেক রাত্রি পর্যন্ত অনুষ্ঠান হতো, ওদের ওখানে কোনো নিয়ম শৃঙ্খলা সেভাবে ছিল না। তো যাই হোক, ওখান থেকে আমরা অনুষ্ঠানে ওখানে থাকতাম। তো মহারাজ ওখানে বললেন
তো এইভাবে মহারাজ দেখতেন এবং খোঁজ নিতেন যে আমরা খেয়েছি কিনা, রাত্রিবেলা ঠিক খেয়ে পৌঁছালাম কিনা, কারণ প্রচুর ভিড়, প্রচুর ভক্ত সমাগম, সেখান থেকে খেয়েছি কিনা বা আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই সমস্ত জিনিস কিন্তু উনি প্রতিটা মুহূর্তে খবর রাখতেন। আর আরেকটা পরম কৃপা পাই আমি ঢাকায়, সেটা হচ্ছে মহারাজের সেবক হিসেবে প্রায় থাকতে পেরেছিলাম। তৎকালীন যিনি সেবক ছিলেন উনি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতেন বলে আমি পুরোটাই সুযোগ পেয়েছিলাম প্রায় মহারাজকে সেবক হিসেবে থাকার ওই 4-5 দিন। সেখানে কি না শিখেছি। দীক্ষা চলছে, তো অরবিন্দদা এখানে মনে হয় আছে, অরবিন্দদা দেখবেন দীক্ষার সময় উনি থাকেন। মাথাটা সামনে এগিয়ে দিন, হাতে জল নিন, মাথাটা পিছান, হাতে এটা ট্রেটা ধরুন, এই যেগুলো বলেন, তো আমি ওগুলো কিছু মুখস্থ করে গেছিলাম আর কি। আমি জানি যে ওখানে করতে হতে পারে, তো আমি ওখানে গেছি, গিয়ে আর জলে করেছি কি, গঙ্গা জল আমি এরম করে ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছি। মহারাজ হঠাৎ আমাকে বকলেন, আমি খুব ভয় পেতাম, আমার প্রচণ্ড গম্ভীর টাইপের বসে থাকতেন, যখন দেখবেন যে প্রচণ্ড মুখ চোখ গম্ভীর হয়ে আছেন, এই তুই কী করছিস, তুই এখানে জলটাকে ওরম নষ্ট করি, এরা জল পাবে এখানে? আমি তো চুপ, কিছুই বলতে পারছি না, মহারাজের ঠিক বাঁদিকে বসে আছি। মহারাজ বললেন, ওটা দে, বাটিটা দে। উনি কোনোদিন তুই বলেন না, হঠাৎ করে সেই তুই বলেন, আরও একটু খুশি হলাম, কারণ হস্টেলে থাকাকালীন তুই যদি তুমি হয়ে যেত তখন জানতাম সেদিন পিঠে কিছু পড়বে। তাই জন্য তুইটা খুব আনন্দের আমাদের কাছে আর কি, যারা হোস্টেলে থেকে এসেছি। তো মহারাজ তখন বাটিটা নিলেন, বলে দেখ এইভাবে জল দিবি, এইরকম করে হাতে একটু ঠেকিয়ে দিবি, এদের তো এখানে জল বেশি পাওয়া যায় না, গঙ্গা জল, এইভাবে দিবি। তো সেই রকমভাবে ওখানে মহারাজ শিখালেন যে কী করে জল হাতে দিতে হয়। এবং আরও একটা বড় জিনিস হলো, রাত্রিবেলা সবাই বসে আছি, তো একটা কাজের জন্য ঘরে সবাই বসে আছি, আমরা যারা এখান থেকে গিয়েছি, বলে কে কাজটি করবে। মহারাজ ঠিক আমার দিকে আঙুল দিয়ে বললেন যে ও করবে। এর থেকে আনন্দের আর কিছু নেই, গুরুদেবের কাছে বসে গুরু নিজে বলছে যে ও করবে, যেখানে আরও চয়েস আছে ওনার, সেটার থেকে আনন্দের মনে আর কিছু হয় না। তো আমি খুবই খুশি, খুব আনন্দ পেয়ে মহারাজের সঙ্গে অনেকক্ষণ ছিলাম সেই সময়। তো এটা একটা মহারাজের সঙ্গে কাটানো প্রচুর সময়। তাছাড়াও আশ্রমের মধ্যে বহু জিনিস আছে, যেটা মানে আমি প্রায় 13 সাল থেকে মহারাজের শেষ দিন পর্যন্ত আমি দেখেছি, সেটা বলে শেষ করা অসম্ভব প্রায়। কিছু মজার জিনিস এবং কিছু জিনিস বলি, কারণ মহারাজের সঙ্গে দীক্ষা আমি বহু জায়গায় গিয়েছি, কাশীপুরে থেকেছি, বরানগর মঠে গিয়েছি, রহরায় গিয়েছি, সরিষা মঠে গিয়েছি, ঢাকাতে যাওয়া সৌভাগ্য হয়েছিল। তো মহারাজের জন্মদিন পালন করা হতো, আমরা সব পালন করতাম, যারা আমরা এখানে স্বেচ্ছাসেবক আছি সবাই পালন করতাম। তো উনি আমাদের ওই যেখানে মহারাজ বসতেন আর কি, জায়গাটা আপনারা সবাই জানেন যে ওখানে বসতেন, তো ওখানেই মোটামুটি কেকটা কাটা হতো সকালবেলা। তো একবার মনে হয় 19 সালের দিকে কেকটা কাটা হয়েছিল ভেতরে, যেটা অফিস হয়েছে ওই ভেতরে। দেব মহারাজকে ধরলেন তো ওখানে, আর উনি জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয় বলতেন, আর কেকটাকে কাটতেন, কেটে ওইটা আমাদের হাতে দিলাম, আমাদের তো আনন্দ, সবাই কেক খাবো। আর দিলীপ বাবুর ওপর আমার খুব রাগ হতো, দিলীপদা এখানে আছেন, কারণ হচ্ছে যে মহারাজ বেরোনোর পরই দিলীপদার হাতটাকে ধরতেন। আমি পিছু পিছু যেতাম মাঝে মধ্যে, যদি আমাকে বলেন দেখতাম না দিলীপদার হাতটা ধরে নিচ্ছে। তো এটা একটা ব্যাপার ছিল যে দিলীপদার হাত ধরে নেওয়া ওখানে। আর আরেকটা যেটা আমি দেখা আমার, যে গুরু পূর্ণিমার দিন মহারাজকে দেখা, অসম্ভব ধৈর্য নিয়ে সবাই আসছেন, লাইন করে প্রণাম চলছে, মহারাজ বসে আছেন, সময় হয়ে গেছে তাও মহারাজ বসে আছেন, কারণ ভক্তদের উনি ফিরাবেন না, ভক্তদেরকে উনি সবাইকে আশ্রয় দেবেন নিজের কাছে। তো সেটা একটা মজার জিনিস ছিল। আর যে মজা করতেন না তাও নয়, কিন্তু একদিন দোল পূর্ণিমার সময় আমরা প্রচণ্ড আনন্দ করতাম এখানে, এখনও হয়, আনন্দ হয় এখানে সাংঘাতিক রকম। তো মহারাজ বিকেলবেলা এসছেন এবং কীরকম নজর, আমি সেই উদাহরণের জন্য এই গল্পটা বলছি। আমাদের একজন স্বেচ্ছাসেবকের নাম করে বললেন, রামু মহারাজ যিনি আছেন, রায়কিঙ্কর মহারাজ, ওনাকে রামুদা বলে ডাকতেন। তো এরকম ঠিক ডাকটি এরকম মোটামুটি ছিল, রামুদা ও রামুদা। তো
তো ডাকছে, আর ও সুদীপ্ত মহারাজ, মানে এরকম ডাকটি ছিল। তো মহারাজরা যখন আসছেন ওখানে, তো বলছে কি বলছে যে দিলীপ কি সকালে এসেছিল? তো বলছে যে না মনে হয়। তবে কেন? না ওকে তো সকালে দেখিনি, রং কি আছে? তো বললাম, রাম মহারাজ বলছে হ্যাঁ হ্যাঁ মহারাজ অনেক আছে, আর আমিও পাশে ছিলাম তখন। আমি বললাম হ্যাঁ মহারাজ অনেক রং আছে, কি মাখাতে হবে? বলেছে হ্যাঁ। ব্যাস, আর কিছু করার নেই। তো এরকম মজার জিনিস আমরা সেই সময় প্রচুর ঘটনা ঘটেছে। খরগোশ পোষা, খরগোশ নিয়ে আসা, রামহরিপুর থেকে মহারাজ খরগোশ নিয়ে আসবেন, সেখান থেকে খরগোশ নিয়ে এসে মহারাজের ঘরে রেখে সেই খরগোশটাকে লালন পালন করা, এগুলো ঘটেছে। পাখি নিয়ে আসা, পাখি যেটা দেখবেন এখানে পাখি আছে। শেষে আবার আমাদের তখন একটাই হয়েছিল যে মাছ রাখবো, সেটা মহারাজ ইয়ে করে, না বাবা রক্ষে করো, মাছ আর এনো না। হ্যাঁ, তো মহারাজ যেটা শেষে বলেছিলেন। কিন্তু শেষ দিন যেটা আর একটা মজার জিনিস, মজার না মানে জিনিসটা অন্যরকম। আমি মুর্শিদাবাদ থেকে আসছি, গাড়ি চালিয়ে আসছি, তখন আসবো হচ্ছে কোভিডের পরে, মনে হয় ডেটটা 13ই সেপ্টেম্বর, রবিবার। গাড়ি স্টিয়ারিং শ্রীরামপুরের দিকে না ঘুরে কি করে কাশীপুরের দিকে ঘুরে গেল, আজও আমি তার উত্তর পাই না। আজও আমার কাছে সে উত্তর নেই। বিকেলবেলা পৌঁছালাম বহরমপুর থেকে এসে, এখানে বাইরে গাড়ি রাখলাম কারণ তখন ভেতরে আসতে দেওয়া হচ্ছিল না। ওখান থেকে রেখে আমি ঢুকেছি, মহারাজকে নিয়ে দেও মহারাজ মন্দিরের দিকে যাচ্ছেন। মহারাজ বলছেন যে ওই যে মহারাজ সৃজনদা এসছে। তো আমার দিকে তাকিয়ে এরম করলেন। তো আমি দূর থেকে মহারাজকে প্রণাম করলাম, করে ওখানে যাওয়া পরের দিনই মহারাজ হসপিটালাইজড হলেন। আমি জানি না এটার কি কারণ, কি আমি ব্যাখ্যা দিতে পারবো না, এটা এক ঘটনা। আর 12 তারিখে যদি শরীর যায়, সেদিন সকালবেলা 11 তারিখ আমাদের এখানে এ ছিল, শিব পুজো ছিল, শিবরাত্রি ছিল। তো 12 তারিখ সকালবেলা আমি একই গাড়িতে গিয়ে শিয়ালদার ওখানে নেমে যাই। সন্ধেবেলা খবর পাই ঠিক 7টা 12-13 সময় সুদীপ্ত মহারাজ ফোন করেন, তার 2-3 মিনিট পরেই দেও মহারাজ ফোন করেন। তারপরের যে ঘটনাগুলো ঘটে সেটা, হ্যাঁ হতে পারে উনি স্থূল শরীরে আছেন, নিয়ে আছেন, কিন্তু নিজের চোখের সামনে যে জিনিসগুলোকে দেখেছি, মানে মানে এই স্থূল শরীর চলে যেতে দেখলাম। এবং এখানে যে দরজাটা যখন বন্ধ হয়েছিল, আমাদের মন্দিরের সামনে মহারাজের রাখা ছিল, তো আমি শেষ দরজাটা বন্ধ করি। এবং ওখানে যে ধূপ দেয়া হয় শরীর যাওয়ার পরে, সন্ন্যাসীবাদে আমরা দুজন ছিলাম, পবন, কুন্তল আর আমি, ওইখানে আমরা ওখানে ধূপটা দিই। সেই জিনিসটা মনে করতে যখনই আসে তখন আর কিছু অন্যরকম মনে হয়। নমস্কার, মহারাজকে আমরা স্মরণ করতে পেরে খুব খুশি। চাইবো আরও এইটা এগিয়ে যাক, এটা আরও হোক, আরও স্মরণসভা হোক। আর আরেকটা বইয়ের ব্যাপার যেটা বলছিলাম, তো ওনার সময় চলে গেছে তাও বলছি। শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি এক দিব্য সাধু জীবন, একটি বই প্রকাশের কথা চলছে। আমরা অনেকটাই শেষের দিকে এখন। নির্দিষ্ট টাইম এবং ডেট আমাদের ফিক্স হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া। নমস্কার।